নিজের স্ত্রীকে পরপুরুষের শয্যাসঙ্গী হিসাবে দেখে আপনি কি করতেন স্যার? প্রশ্নটি করে জিজ্ঞাসা দৃষ্টিতে পুলিশ অফিসারের রাজের দিকে তাকায় চয়ন। রাজ প্রশ্নের জবাব না দিয়ে এড়িয়ে গিয়ে বলে, অপরাধ অপরাধই হয়, সেটা যে কারণেই করা হোক না কেন। চয়ন স্লান হাসে, নিজের চোখ বন্ধ করে নেয়, বলে, কাউকে পাগলের মতো ভালোবেসে ঠকে যাওয়ার অনুভূতি আপনি বুঝবেন না স্যার, আপনি বুঝবেন না। রাজ বলার মতো ভাষা খুঁজে পায় না। সে সবটাই বুঝতে পারছে, কিন্তু তার করার কিছুই নেই। সে নিরুপায়। চয়ন যে অপরাধ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। এখানে রাজের কিছু করার নেই। রাজ শেষবারের জন্য বলে, আজ তোমাকে কোর্টে তোলা হবে, হয়তো বিচারে তোমার ফাঁসি নিশ্চিত করা হবে। কথাটা শুনে চয়নের মুখশ্রীতেও কোনো ভাবান্তর দেখা দিল না। রাজ উঠে চলে গেল, আর কোনো বাক্য বিনিময় করে না। চয়নের দেওয়ালে পিঠ ঠেকিয়ে নিজের চোখ বন্ধ করে নেয়। স্মৃতির পাতায় কত শত সুন্দর মুহূর্ত ধরা পড়ছে, অথচ সব শেষ। আদালতে নিজের স্ত্রীকে খুন করার অপরাধে চয়নের ফাঁসির রায় দেয়। মাত্র একটা রাত, এই রাতের শেষেই চয়নের ফাঁসি হবে। চয়ন নির্বিকার দৃষ্টিতে মেজের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে তার সাথে দেখা করার জন্য একজন আসে। চয়ন বুঝতে পারে না তার সাথে কে দেখা করতে এলো। চয়ন উঠে দাঁড়ায়, ধীরে ধীরে সামনে এগোয়। কারাগারের ভেতরে সে, বাইরে অন্য একজন মানুষ, যার মুখশ্রী চাদরে ঢাকা। চয়ন শান্ত গলায় বলে, কে আপনি? আমার সাথে দেখা করতে আসলেন কেন? মানুষটি ধীরে ধীরে তার মুখশ্রী থেকে চাদর সরিয়ে নেয়। চয়নের সামনে মানুষটির মুখশ্রী স্পষ্ট হতে সে প্রচণ্ড ভয় পায়। ভয়ে চোখ বন্ধ করে নেয়। হয়তো ভুল দেখছে। চোখ মেলে তাকালে চয়ন অন্য কিছু দেখবে, এই আশায় চয়ন চোখ মেলে তাকায়। কিন্তু না, চয়নের চোখ তো ভুল দেখছে না। চয়ন আতঙ্কিত গলায় বলে, কে? মানুষটি জবাবে বলে, নূরজাহান। আমার নাম নূরজাহান। চয়ন বিস্ময় দৃষ্টিতে নূরজাহানের দিকে তাকিয়ে থাকে। নূরজাহান বলে, ঈর্ষা বড় ভয়ানক ব্যাপার, বড্ড জটিল। একবার যে এই হিংসা ঈর্ষার অন্ধকারে ডুব দেয়, সে কখনো সাঁতারে এই জগৎ থেকে বের হতে পারে না। আমিও পারছি না। চয়ন নূরজাহানের কথায় কিছু বুঝতে পারছে না। সে শুধু নূরজাহানকে দেখছে। নূরজাহান চয়নের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। তারপর সে চলে যায়। চয়ন শুধু নূরজাহানের চলে যাওয়া দেখে। রাত 1টায় নূরজাহানের স্বামী ঘরে দরজা কড়া নাড়ে। নূরজাহান দরজা খুলে দিয়ে সরে যায়। নূরজাহানের স্বামী রতন ঘরে ঢুকে বলে, খাবার দে। নূরজাহান শান্ত গলায় বলে, আজও নেশা করে এসেছো? রতন নূরজাহানের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ এসেছি তো। নূরজাহান জবাব দেয় না। রতন বলে, খাবার দে তাড়াতাড়ি। নূরজাহান কঠিন গলা বলে, খাবার পাবো কই? সারাদিন নেশায় ডুব হয়ে থাকো, সংসারে কোনো টাকা পয়সা দাও নেই, আমি কি খাবার বানাবো? রতন নূরজাহানের মুখ চেপে ধরে বলে, মুখে বুলি ফুটেছে? তুই আমার মুখে মুখে তর্ক করছিস? ঘরে খাবার নেই কেন? বাপের বাড়ি থেকে নিয়ে আসতে পারিস না? নূরজাহান নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, সে উপায় তো তুমি রাখুনি। বাবা মায়ের অবাধ্য হয়ে তোমার সাথে পালিয়ে এসেছি। এখন কোন মুখে তাদের কাছে যাব? তাদের বলবো, তোমরা ঠিক ছিলে, আমি যাকে পছন্দ করছি সে একটা জানোয়ার। এটা শুনে রতন নূরজাহানের পেটে লাথি মারে। নূরজাহান সেখানে পড়ে যায়। রতন রেগে বলে, আমার সাথে একদম বাড়াবাড়ি করবি না, লাথি মেরে বের করে দিব। তোর তো বাপের বাড়িও নাই, তাই যাবি কোথায়? রাস্তায় রাস্তায় ঘোরা ছাড়া কোনো উপায় হবে না। এটা বলে রতন এলোমেলো পা ফেলে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। নূরজাহান মেঝেতে বসে হাউমাউ করে কান্না করে। স্মৃতির পাশায় ভেসে ওঠে সেই সময়ের কথা, যখন প্রথম রতনের বদলে যাওয়া, তার অত্যাচার সহ্য করতে না পেরে বাবা মায়ের কাছে গিয়েছিল। অতীত। নূরজাহানের মা দরজা খুলে দেখে নূরজাহান দাঁড়িয়ে আছে, কপাল কেটে গেছে। মা মেয়েকে এতদিন পর দেখে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, মা, তোর এই অবস্থা কিভাবে হলো? নূরজাহান কান্না করে দেয়। কান্নারত অবস্থায় বলে, মা, রতন আমাকে খুব মারে। সে ভালো না মা, সে আমার উপর খুব অত্যাচার করে। আমি তোমাদের ছেড়ে তার কাছে গিয়ে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। নূরজাহানের মা বুকে নিয়ে বলে, মা রে, তুই এতদিন এত অত্যাচার সহ্য করেছিস? এমন সময় নূরজাহানকে টেনে মায়ের থেকে আলাদা করে তার বাবা। নূরজাহান করুণ গলা বলে, বাবা। বাবা নূরজাহানকে ধাক্কা দিয়ে উঠোনে ফেলে দেয়। তারপর বলে, তুই আমার মান সম্মান ডুবিয়ে আমার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলি, আজ তো কোন মুখে ফিরে এসেছিস? বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। চুপ। আমার মান সম্মান খেয়ে এখন এসেছিস আবার আমার কাছে? এই বাড়িতে তোর কোনো জায়গা নেই বাবা। আর একটা কথা, আমি তোর মুখ দেখতে চাই না, বের হ। মা করুণ গলায় বলে, মেয়েটা কোথায় যাবে? ছেলেটা মেয়েটাকে বড্ড অত্যাচার করে, তুমি মেয়েটার সাথে এত কঠিন হইও না।
বাবা মায়ের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়, তারপর বলে, একদম মেয়ের হয়ে আমার কাছে বলতে আসবি না। এমনিতে একটা ছেলে দিতে পারিস নি, তার উপর মেয়ে আমার সম্মান ডুবিয়েছে। এই মেয়ের জায়গা আমার বাড়িতে হবে না। তাতে ওই ছেলে তোর মেয়েকে মারুক কাটুক, যা ইচ্ছে করুক। নূরজাহানের মা উপায় না পেয়ে পায়ে পড়ে যায় বাবার। বারবার দয়া করতে বলে। নূরজাহান বলে, আমাকে একটা সুযোগ দাও বাবা, আমি তোমার কথা মতো চলবো, আমার জীবনটা নতুনভাবে শুরু করব। বাবা আমাকে একটা সুযোগ দাও। বাবা ধাক্কা দিয়ে পা থেকে সরিয়ে নেয় নূরজাহানকে, তারপর বলে, বাড়ি থেকে বের হয়ে যেতে বলে তার মাকে বলে, তুমি যদি ওকে কোনোভাবে দয়া দেখাও তবে আজ আমি তোমাকে তালাক দেব। মা আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করতে করতে ভেতরে চলে যায়। নূরজাহান চোখের অশ্রু মুছে ধীরে ধীরে বাড়ি থেকে চলে আসে। সে বুঝে গেছে তার কঠিন হৃদয়ে বাবা তাকে আশ্রয় দিবে না বর্তমানে। নূরজাহানের চোখে পানি মুছে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তারপর আস্তে আস্তে বিছানার কাছে গিয়ে রতনের পাশে বসে। ঘুমন্ত রতনের মুখশ্রী দেখে চোখ বন্ধ করে নেয়। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নূরজাহান মনে মনে বলে, ভালোবেসে কত স্বপ্ন দেখিয়েছিলে, সেগুলো যদি সত্যি হতো, তুমি যদি বদলে না যেতে, তবে আজ জীবনটাই সুন্দর হতো, খুব সুন্দর। তৃতীয়বারের মতো বিরক্ত নিয়ে পাত্রের সামনে বসে আছে মেহেরুন্নেসা। পাত্র বেশ খুশি খুশি মেহেরকে দেখে যাচ্ছিল। মেহেরের দিকে তাকিয়ে বারবার হাসছিল। পাত্রর পান খাওয়া লাল টকটকে দাঁত এমন বলদের মতো হাসি দেখে মেহেরের গা জ্বলে যাচ্ছিল। দুই পক্ষের কথা শেষে মেহেরের বাবা পাত্রের সাথে আলাদা কথা বলতে পাঠায় মেহেরকে। মেহেরও খুশি খুশি নিয়ে পাত্রকে নিয়ে আলাদা কথা বলতে চলে যায়। আলাদা কথা বলা শেষে পাত্র এসে বলে, মা, আমি এই মেয়েকে বিয়ে করব না। অতঃপর এই বিয়েটা ভেঙে যায়। পাত্রপক্ষ বিয়ে বাতিল করে চলে গেল। মেহেরের বাবা চিন্তিত হয়ে পড়ল। চিন্তিত গলায় বলল, তোর সাথে আলাদা কী কথা বললো যে সোজা বিয়ে ভেঙে চলে গেল? মেয়ের বোকা বোকা মুখ করে বলে, বাবা আমাকে শুধু জিজ্ঞাসা করছিল তোমার মা নেই, আমি না বলতেই চলে আসলো। বাবা হতাশ গলা বলল, মারা মেয়েদের এই এক দুঃখ, সহজে কেউ পছন্দ করে না। মেহেরও তার বাবার সামনে দুঃখী মুখে বসে থাকে। তার মুখ দেখে মনে হচ্ছে বিয়ে ভেঙে যাওয়ায় সে খুব কষ্ট পেয়েছে। মেহের বান্ধবী তমা হাসতে হাসতে শেষ। হাসি মুখে বলে, আমি 4 মাস চলছে শুনে ছেলে ভাগলো। মেহের হেসে দেয়। হাসি মুখে বলে, হ্যাঁ, ছেলে ভেবেছে আমি গর্ভবতী। তমা এবং মেহের এটা শুনে হাসতে হাসতে শেষ। ছেলেটা এমন বোকা যে একবারও জিজ্ঞাসা করলো না কিসের 4 মাস। মেহের এবং তমার হাসির মাঝে একটা ছেলে এসে জিজ্ঞাসা করলো, এই যে আপু, এখানে রাসেলের বাড়ি কোথায় একটু বলতে পারেন? তমা এবং মেহের হাসি থামিয়ে সামনে দাঁড়ায়। সামনে এক যুবক দাঁড়িয়েছে। মেহের বলে, কোন রাসেল? আপনাদের এখানে কটা রাসেল আছে? মেয়ের হাতে পেয়ারা ছিল, তাতে একটা কামড় বসিয়ে দিল। আছে 3 জন। একজন রোগা পাতলা করে দেখতে, অন্যজন আলুর বস্তার মতো, আর একজন মাঝারি সাইজ। হ্যাঁ। ছেলেটি অবাক হয়ে মেহেরের দিকে তাকায়। তমা বলে, আরে আপনি ওর কথা ধরবেন না, আপনি নামের সাথে পদবি বলুন। তা তো জানি না। এই মাসের 12 তারিখ তার বিয়ে, শহরে থাকে, বিয়ের জন্য গ্রামে এসেছে। মোহর কোমরে হাত রেখে দিয়ে পেয়ারা আর এক কামড় দিয়ে বলে, আপনি মাঝারি রাসেল কথা বলছেন? তার বাড়ি এখান থেকে সামনে গিয়ে বাঁদিকে। ও ধন্যবাদ আপু। ছেলেটা যেতে নিলে মেহের পিছন থেকে বলে, এত তথ্য নিলে ছোটু, তোর নাম কি? ছেলেটি পিছনে মেহেরকে একবার দেখে বলে, ছোটু? আপনি একজন অপরিচিতকে তুই তাকারি করছেন? না মানে, তুই সরি, আপনি যেভাবে আপু বলছেন তাতে নিজেকে 80 বছরের বুড়ি লাগছে, তো সেজন্য আবেগে বলে ফেললাম। ছেলেটি ভ্যাবাচাকা খেয়ে যায়। মেহের বোকা বোকা হেসে তার দিকে তাকায়, তারপর বলে, আমাদের আপু লাগে কোন হিসাবে আপনার? সরি, হয়েছে, তার নাম কি? ছেলেটি মুচকি হেসে বলে, চয়ন শিকদার। চয়ন চলে যেতেই তমা মেহেরকে উদ্দেশ্য করে বলে, সুদর্শন যুবক। আপু বলায় রেগে গেলি কেন? মেহের জবাব দেয় না। প্রসঙ্গ বদলে চয়ন এড়িয়ে যায়। তমা পুনরায় জিজ্ঞাসা করতে চায়, কিন্তু মেহের সুযোগ না দিয়ে চলে যায়। তমা তার পিছু পিছু ছুটে। চয়ন রাসেলের হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে বলে, তোর আমাকে এগিয়ে নিয়ে আসার কথা? রাসেল করুণ গলা বলে, বন্ধু দুঃখিত, সামনে বিয়ে বুঝিস তো, একটু ব্যস্ত। চয়ন এই প্রসঙ্গ বদলে বলে, আন্টি আঙ্কেল কোথায়? বারান্দায় বিয়ের তোড়জোড় নিয়ে আলোচনা চলছে। চল বাবা মায়ের সাথে তোর পরিচয় করে দিই। ওকে। চয়ন গিয়ে রাসেলের ভেতরে যায়। রাসেলের বাবা মার সাথে কুশল বিনিময় শেষে চয়ন ঘরে এসে বিশ্রাম নেয়। চোখ বন্ধ করে মেহেরের খিলখিল হাসিময় মুখ চোখের সামনে ভেসে ওঠে। চয়ন মুচকি মুচকি হাসে, তারপর বলে,
আপু বলে বড্ড ভুল করে ফেললাম। সন্ধ্যার সময় রাসেল এবং চয়ন এলাকার চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। সেই সময় মেহের দোকানে এসে বলে, দুটো ডিম দিন চাচা। দোকানদার দিচ্ছি বলে ডিম বের করে দেয়। চয়ন এক দৃষ্টিতে মেহেরের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে রাসেল মিথু ধাক্কা দেয় চয়নকে। চয়ন রাসেলের দিকে তাকাতে রাসেল বলে, ঘটনা কি? চয়ন জবাব দেয় না। দোকানদারকে উদ্দেশ্য করে বলে, চাচা আমাদের চা। দোকানদার ব্যস্ত গলায় বলে, এই তো হয়ে আসছে। মেহের তুমি একটু দাঁড়াও, আমি ওনাদের চাটা দিয়ে আসছি। আসলে আজ দোকানে নতুন মাল উঠিয়েছি, তাই সবটা এলোমেলো, ডিমের ঝাড়টা খুঁজে পাচ্ছি না। মেহের হাসি মুখে বলে, সমস্যা নেই চাচা, আপনি ব্যস্ত হবেন না। দোকানদার খুশি হয়ে তা এগিয়ে দেয় চয়নদের। তারপর চয়নকে উদ্দেশ্য করে বলে, গ্রামে নতুন? রাসেল জবাব দেয়, হ্যাঁ, আমার বন্ধু। শহরে আমরা একই অফিসে জব করি। ও আচ্ছা, বলে দোকানদার পুনরায় ডিম খুঁজতে লাগে। অবশেষে কর্নারে পেল। সেখান থেকে মেহেরকে দেয়। মেহের টাকা মিটিয়ে বলে, আসি চাচা। এটা বলে ঘুরে তাকাতে চয়নের বুকে মৃদু ধাক্কা খায়। চয়ন উঠে দাঁড়িয়েছিল একটু চিনি নেওয়ার জন্য। সেই সময় মেহের ঘুরে যায়, তাই ধাক্কা লেগে। মেহের চয়নের দিকে একবার তাকায়। চয়ন স্লান হেসে বলে, তারপর বলে সরি। মেয়ের মাথা নাড়িয়ে পাশ কাটিয়ে চলে যায়। চয়ন সেদিকে একবার তাকিয়ে নিজ কাজে ব্যস্ত হয়ে যায়। নিজ কাজ বলতে তার কাছে এখন চা খাওয়াটাই গুরুত্বপূর্ণ কাজ। সেটা ব্যস্ত হয়ে যায়। নূরজাহান স্বর্ণের দোকানে এসে তার ছোট কানের দুল জোড়া বিক্রি করে খুবই অল্প টাকায়। সেই টাকা দিয়ে বাজার করে বাড়ি ফেরে। নূরজাহানের সম্বল বলতে ওই কানের দুল জোড়া ছিল। সে জোড়া তার মা তাকে দিয়েছিল। নূরজাহান কানের দুলের মায়া ভুলে রান্না করতে ব্যস্ত হয়ে যায়। পুরো দিন শুধু পানি খেয়ে কাটিয়েছে। এখন খাবার খাওয়া দরকার। রান্না করতে করতে নূরজাহানের পুরনো স্মৃতিতে ডুব দেয় অতীত। নূরজাহানের যখন 7 বছর, নূরজাহান বাবা তার মায়ের গালে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, কোন সাহসে তুই আমার টাকায় হাত দিস? মা চোখের পানি ছেড়ে দিয়ে কষ্টে কান্নারত অবস্থায় বলে, মেয়ে দুটো আইসক্রিম খাওয়ার বায়না ধরেছিল, সামান্য কিছু টাকাই তো নিয়েছি। বাবা আরও একটা থাপ্পড় লাগিয়ে দেয়। তারপর বলে, দিয়েছিস দুটো মেয়ে জন্ম, তারা আবার সারাদিন খাই খাই করে। এত খাই খাই করে কেন তোর মেয়েরা? নূরজাহান ভয়ে ভয়ে বলে, বাবা মাকে মেরো না, আমরা আর কোনো বায়না করবো না। এটা শুনে বাবা নূরজাহানের বাহু চেপে ধরে বলে, কখনো কোনো বায়না করবি না? শোন, মেয়ে হলো সংসারের বোঝা, তাদের বাবা মা কষ্ট করে লালন পালন করছে, এটাই অনেক, বুঝলি? নূরজাহান কিছু না বুঝে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। বাবা নূরজাহান বাহু ছেড়ে দেয়। তখন নূরজাহানের বোন এসে তার বাবার দিকে আইসক্রিম এগিয়ে দিয়ে বলে, তোমার টাকা দিয়ে আইসক্রিম কিনে তোমাকে দেয়নি বলে রাগ করছো বাবা? রাগ করো না, এই নাও আমারটা থেকে খাও। বাবা রেখে বোনের দিকে তাকায়। বোন মুচকি হাসি দিয়ে আইসক্রিম বাবার মুখে দিকে এগিয়ে দেয়। বাবা কিছু না বলে বোনকে ধরে গালে আদর করে দেয়। তারপর বলে, আমার মিষ্টি মেয়ে অন্তত আমাকে বুঝলো। নূরজাহানের তার বাবা এবং বোনের দিকে তাকিয়ে থাকে। বাবা বোনকে যেভাবে আদর করলো, সেভাবে তাকে কখনো আদর করেনি। ধীরে ধীরে নূরজাহান বড় হয়। যে বাবা চিরদিনের অপছন্দে রয়ে গেল। প্রথমত তার বাবা মেয়েদের পছন্দ করে না। তার ধারণা ছেলে হলে শেষ বয়সে তাদের ঘরে থাক তাদের দেখতো, তাদের ঘরে থাকতো। মেয়েরা বোঝা, শুধু শুধু বাবার অন্ন নষ্ট করে। এইসবের মাঝে নূরজাহানের বাবা তার বোনের সাথে যাও সহজ, কিন্তু তার সাথে সহজ নয়। আসলে নূরজাহান খুব শান্ত প্রকৃতির মানুষ। কেউ বকা দিলে তার থেকে দূরে থাকে, কথা বলে না আগ বাড়িয়ে। যার জন্য বাবা তাকে কোনো কথা শোনালে সে চুপটি করে ঘরে লুকিয়ে থাকে। অন্যদিকে তার বোন বকা শুনে বাবাকে জড়িয়ে ধরে তার সাথে মিশে যায়। তার জন্য বাবা বোনের সাথে সহজ, তার প্রতি ভালোবাসা দেখায়। নূরজাহান জানে তার বোন নিজ গুণে বাবার ভালোবাসা পেয়েছে। সে পায়নি কারণ সে তেমন হতে পারেনি। তবুও মাঝে মাঝে হিংসে হয় প্রচুর। সে শান্ত। সে বাবার ধমক শুনে তার গায়ের সাথে লেগে থাকতে পারে না। সে আড়ালে থাকে। তাই বলে কি তার বাবা তাকে ভালোবাসবে না? এভাবে বাবার অবহেলায় বড় হওয়া নূরজাহান মায়ের ভালোবাসা দুই বোন সমানভাবে পেয়েছে। সেটা নিয়েই খুশি দুজনেই। শৈশব থেকে কৈশোরে পা দিতে নূরজাহানের জীবনে রতন আসে। স্কুল যাওয়ার পথে রতনের সাথে দেখা হয়, চোখাচোখি হয়। কীভাবে যেন ভালোবাসা হয়ে গেছে। দিন যত যায় ভালোবাসা তত গভীর হয়। ধীরে ধীরে সেই ভালোবাসার কথা বাবার কানে পৌঁছায়। নূরজাহানের প্রেমের কথা শুনে বাবা নূরজাহানকে ইচ্ছে মতো মারে। মা বাধা দিতে আসলে তাকেও মারে। ঘরবন্দি করে রাখার পর বাবা নূরজাহানের জন্য বিয়ের পাত্র খুঁজে পায়। পাত্র দেখে নূরজাহানের মাথায় হাত, তার বাবার বয়সী। তারপর যখন শুনে পাত্রের আগের একটা বউ ছিল, সে মারা গেছে, তখন নূরজাহানের অবস্থা আরও করুণ। সে তার বাবার পা জড়িয়ে ধরে বলে, বাবা আমি বিয়ে করব না, এই ছেলে অনেক বড়। বাবা এক কথায় বলেন,
তোমার জন্য আমি মান সম্মান নষ্ট করতে পারবো না। পাত্র একটু বয়স বেশি, তাতে সমস্যা নেই, জায়গা জমি প্রচুর। বাবা বাবা নূরজাহানের কোনো অনুরোধ না শুনেই সেই পাত্রের সাথে তার বিয়ে পাকা করে দেন। উপায় না পেয়ে নূরজাহান বিয়ের আগের রাতে রতনের হাত ধরে পালিয়ে আসে বিয়ে করে। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার। তারপর ধীরে ধীরে রতন বাজে বন্ধুদের পাল্লায় পড়ে, নেশাভান করতে শুরু করে, সংসারে অশান্তি নেমে আসে। রতনের মা সহ্য করতে না পেরে বাবার কাছে গেলে বাবা তাড়িয়ে দেয়। অবশেষে রতনের অত্যাচারের মাঝে এসে ঠাঁই নিতে হলো নূরজাহানকে। বর্তমান স্মৃতি থেকে বের হতে নূরজাহান অনুভব হলো তার চোখে পানি। চোখের পানি মুছে নূরজাহান রান্না করছে, খাবার বেড়ে দুমুঠো খেয়ে নেয়। নূরজাহানের খাওয়া শেষ হতে এসে রতনে এসেছে, এসে বলে কাল বললি টাকা নেই, তাই রান্না হয়নি, আজ টাকা পেলি কোথায়, রান্না কীভাবে হলো? নূরজাহান জবাব না দিয়ে খাবার খাবে তাহলে বসো, খাবার দিচ্ছি। রতন কোনো কথা না বলে থাপ্পড় বসিয়ে দেয়। তারপর মুখ চেপে ধরে বলে কাকে জুটিয়েছিস, কে টাকা দিয়েছে, তোর কোন প্রেমিক? নূরজাহান নিজেকে ছাড়িয়ে বলে কানের দুলজোড়া বিক্রি করে দিয়েছি, অন্য কেউ জীবনে থাকলে কি এই নরক যন্ত্রণা ভোগ করতাম? নূরজাহান বেশ কঠিন গলায় কথাটি বলে উঠে চলে যায়। রতন নূরজাহানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। গভীর রাত, রতন ঘুমে মগ্ন। নূরজাহান চোখ মেলে তাকায় ঘুমন্ত রতনের দিকে তাকিয়ে স্লান কণ্ঠে বলে কত নিষ্পাপ মুখ, এই মুখটা দেখেই তো ভালোবেসেছিলাম, কিন্তু সবটা শেষ হয়ে গেল। নূরজাহানের চোখে পানি এলে আঙুল দিয়ে মোছে, তারপর খুব কঠিন গলা বলে আর না, অনেক সহ্য করছি, এবার আমি নিজেকে নতুনভাবে তৈরি করব। যারা যারা আমাকে কষ্ট দিচ্ছে তাদের দেখিয়ে দেব নূরজাহান এখন আর কষ্ট পায় না, বরং দেয়। এটা বলে একদম শান্ত দৃষ্টিতে রতনের দিকে তাকিয়ে থাকায়, একদম শান্ত। কয়েকটা দিন কেটে গেল। চয়ন মেহেরের চোখাচোখি কীভাবে প্রণয়ে বদলে গেল। চয়ন দুদিন পর চলে যাবে, সেজন্য মেহেরের মন খারাপ। চয়ন এবং মেহের পাশাপাশি বসে আছে। মেহেরের মন খারাপ দেখে চয়ন বলে মন খারাপ করো কেন? মেহের জবাব দেয় না। তার জবাব না পেয়ে চয়ন বলে আমার সাথে তোমাকেও নিয়ে যাই। মেহের চমকে যায়, স্নান গলে বলে কীভাবে, বিয়ে করে? চলো তোমার বাবাকে গিয়ে বলি আমাদের মাঝে সম্পর্ক আছে আর এখন আমরা বিয়ে করতে চাই। কিন্তু কিসের কিন্তু? বাবা তোমাকে মেনে নেবে না, তোমার পরিবার নাই, একা একটা মানুষ, তোমাকে বাবা মেনে নেবে? আমার যে খুব ভয়। আরে ভয় পেও না, রাসেলের বিয়েতে এসে যখন তোমাকে জীবনে পেয়েছি তখন এত সহজে ছাড়ছি না। তোমার বাবা রাজি না হলে তার পা ধরে ঝুলে থাকবো। মেয়ের কথাটা শুনে হেসে দেয়। চয়নও মুচকে আসে। মেয়ের হাসাতে পেরে তার ভালো লাগছে। মেয়ের হাসি থামিয়ে বলে যাই, বাবা চিন্তা করবে। চয়ন মাথা নাড়ায়। মেহের উঠে দাঁড়ায়। মেহেরকে বাড়ির কাছাকাছি এগিয়ে দিয়ে চয়ন চলে যায়। মেয়ের বাড়িতে এসে থমকে যায়। তার বাবার পাত্র আসতে বলেছে। এটা শুনে বিচলিত হয়ে যায়। মেয়ের সিদ্ধান্ত নেয় আর বিয়ে ভাঙা নয়, এবার বাবাকে সত্যিটা বলবে। মেয়ের বাবার কাছে চুপটি করে বসে। মেহেরের বাবা মেয়েকে পাশে বসতে দেখে বলে কিছু বলবি? মেহের মাথা নাড়ায়। বাবা বলে কি? বাবা তুমি পাত্রপক্ষদের আসতে বারণ করতে, মানে কেন? বাবা আমি কি? বাবা জিজ্ঞাসা দৃষ্টিতে মেহেরের দিকে তাকিয়ে আছে। মেহের ভয়ে ভয়ে বলে আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। মেহের কথাটি বলে ভয়ে চোখ বন্ধ করে। গালে কিছু পড়েনি দেখে ভয়ে ভয়ে চোখ মেলে তাকায়। দেখে বাবা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহের চোখ ছোট মেলে তাকাতে বাবা বলে ছেলেটা কে? মেহের বলে ঠিকানা বলে। বাবা মেহেরের হাত ধরে বলে শহরের ছেলে, কেমন মানুষ আমরা জানি না, ওই ছেলে যদি খারাপ হয়? মেহের তার বাবার হাতে হাত রেখে বলে বিশ্বাস করো বাবা, সে মানুষ হিসাবে খুব ভালো। এই কয়দিনই এত ভালো চিনে গেলি? মেহের চুপ করে যায়। তার বলার মতো ভাষা নেই। তবে সে জানে এই কয়টা দিনে চয়নকে যতটা চিনেছে তাতে সে খারাপ মানুষ নয়, কিন্তু বাবাকে কিভাবে বোঝাবে? মেহের সব কথা চয়নকে জানাতে বিকেলে চয়ন রাসেলকে নিয়ে আসে। মেহেরের বাবার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে। মেহেরের বাবা যাচাই বাছাই করে বলেন আমি আমার সিদ্ধান্ত পরে জানাবো, আপাতত তোমরা আসো। চয়নের মনে ভয় ঢুকে যায়। তার ধারণা মেহেরের বাবার তাকে পছন্দ হয়নি। চয়ন বলে আঙ্কেল আপনি চাইলে আমার সাথে শহরে যেতে পারেন, সেখানে গিয়ে আমার সম্পর্কে খোঁজ নেবেন। বাবা চয়নের মুখের দিকে তাকায়, তারপর বলে আচ্ছা, যাবার দিন আমাকে নিয়ে যেও। চয়ন রাজি হয়। রাসেল চয়নের নামে অনেক ভালো ভালো কথা বলে। সবটা মেহেরের বাবা শুনে শহরে গিয়ে মেহেরের বাবা চয়ন যেখানে থাকে সেই বিল্ডিং এবং সবাইকে চয়ন সম্পর্কে জিজ্ঞাসা করে। সবাই মোটামুটি চয়ন সম্পর্কে ভালোই বলে। মেহেরের বাবা সব যাচাই বাছাই শেষে চয়নকে বলে বিয়ের দিনক্ষণ ঠিক করো। চয়ন এটা শুনে খুশি হয়। আবেগে মেহেরের বাবাকে জড়িয়ে ধরে বলে আঙ্কেল ধন্যবাদ, আপনি এত সহজে রাজি হবেন সেটা আমি ভাবিনি, ধন্যবাদ। বাবা চয়নের পিঠে হাত রেখে বলে হয়েছে হয়েছে, এত খুশি হওয়ার দরকার নেই। আমার মেয়ে যদি কোনোভাবে কষ্ট পায় তবে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। চয়ন মুচকে হাসে। মেহেরের বাবাকে গ্রামের গাড়ি ধরিয়ে দিয়ে চয়ন নিজ ফ্ল্যাটে আসে। বিছানায় বসে মেহেরের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছিল।
চয়ন বিড়বিড় করে বলে, অবশেষে আমার একটা সংসার হবে, নিজের একটা পরিবার হবে। চয়ন মুখে হাসি ফুটে ওঠে, যেই হাসির সাথে মিশে আছে হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছে। হঠাৎ চয়নের স্মৃতি একটা কালো অধ্যায়ে ভেসে ওঠে। অতীত। চয়ন যখন 9 বছর, নিত্য নতুন বাবা মায়ের ঝগড়ার কারণ ছিল তার বাবার ধারণা মা অন্য কারোর সাথে সম্পর্ক আছে, যেটা চয়নের কাছে নিছক বাবার ভ্রান্ত ধারণা মনে হয়েছিল। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে একদিন বাবার কথা সত্যি হলো। মা একদিন একটা লোককে নিয়ে আসে বাড়িতে। চয়নকে পাশের ঘরে যেতে তারা বেডরুমে চলে যায়। চয়ন দরজার বাহিরে দাঁড়িয়ে তাদের হাসি মজা শুনছিল। সেই জন্য বাবা এসে খুব বাজে অবস্থায় দেখে তাদের। লোকটা বাবাকে দেখে চলে যায়। মা কোনো ভয় পায় না পেয়ে শান্ত গলা বলে, তুমি যেহেতু সবটা জেনে গেছো, তাই ভাবলাম অন্যত্র না গিয়ে নিজেদের ঘরেই নিয়ে আসি তাকে। এটা শুনে বাবা মায়ের গলা চেপে ধরে। মা ছাড়ার জন্য ছোটাছুটি করে। চয়ন পাশে দাঁড়িয়ে কান্না করছিল, ছাড়তে বলছিল, কিন্তু বাবা কারো কথা কানে নেয়নি। সে সেখানেই চয়নের মাকে মেরে ফেলে। যখন নিশ্চিত হয় মা বেঁচে নেই, তখন চয়নের মাথায় হাত রেখে বলে, আমি যা সঞ্চয় করে রেখেছি তাতে তোর বড় অনায়াসে কেটে যাবে। পারলে এই বাবাকে ক্ষমা করিস। তোর বাবা তোর মাকে খুব ভালোবাসতো, সেজন্য সে পারল না তোর জন্য নতুনভাবে বাঁচতে। চয়ন কিছু বুঝে ওঠার আগে রশি গলায় ফাঁস নেয় বাবা। চয়ন বারবার কান্না করছিল, সব কিছু তোয়াক্কা করে বাবা নিজেকে শেষ করে দেয়। বর্তমান। চয়নের চোখের কোণে জমে ওঠা পানি মুছে মুছে মনে হয়, এতদিন ভয় হতো আমার জীবনে যে আসবে সে যদি মায়ের মতো হয়। তবে তোমাকে দেখে আমার তেমন মনে হয়নি মেহের। তুমি অনেক ভালো। নিশ্চয় আমার এই একাকী জীবনটা সুন্দর হয়ে উঠবে তোমার ছোঁয়া আর ভালোবাসা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে চয়ন আর মেহেরের বিয়ে হয়। শেষবার মেহেরকে বিদায় দেওয়ার সময় চয়নের বাবা চয়নের হাত ধরে বলে, মেয়েটাকে ভালো রেখো বাবা, তাকে কষ্ট দিও না। চয়ন বলে, এখানে তো আপনার সাথে থাকার কেউ নেই, চলুন না আপনি আমাদের সাথে গিয়ে থাকবেন। বাবা মুচকে হাসে, কথাটা বেশ ভালো লাগে তার। তবে শান্ত গলা বলে, তা হয় না, মাঝে মাঝে গিয়ে তোমাদের দেখে আসবো। কিন্তু? কোনো কিন্তু নয়। মেয়ের বিয়ের পর মেয়ের বাড়িতে থাকা স্থান কীভাবে শোভা পায় না, বুঝলে? চয়ন মাথা নাড়ায়। সে বুঝতে পেরেছে। মেয়েরকে জড়িয়ে ধরে বলে, তোর মা চলে যাওয়ার পর তোকে নিয়ে আমার বেঁচে থাকা, তুই স্বামী সংসার নিয়ে ভালো থাকবি, এটাই আমার স্বপ্ন। কখনো স্বামীর মনে কষ্ট দিস না, দুজনে দুজনের পরিপূরক হয়ে উঠিস। মেহের বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সে তাকে ছেড়ে এত দূরে যাচ্ছে, কিন্তু এটাই মেয়েদের জীবন। একদিন বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি যেতে হয়। মেহের এবং চয়ন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গাড়িতে মেহের ফুপিয়ে কান্না করছে। চয়ন তাকে বুকের সাথে মিশিয়ে নিচ্ছে, সামলাচ্ছে। চয়ন মেহেরের কপালে চুমু দিয়ে বলে, কান্না করো না, আমি বাবার কথা মনে পড়ে এখানে চলে আসবে। এখন আমার সাথে আমার ঘরে হাসি খুশির চলো। মেহের চয়নকে জড়িয়ে ধরে থাকে, কোনো জবাব দেয় না। চয়ন বধূবেশে থাকা তার স্ত্রী দেখে যায়। তার চোখের সামনে হাজারো স্বপ্ন ভাসে, যা সে টুকরো টুকরো করে একটু একটু করে দেখেছে তার স্ত্রী সন্তান নিয়ে। হঠাৎ চয়নের বুকটায় কেমন অশান্ত হয়ে গেল। মনে প্রশ্ন জাগলো, আচ্ছা বিবাহিত জীবনে সুখ হবে চয়নের? বধূবেশে বাসর ঘরে বসে আছে মেহের। পাশের ফ্ল্যাটের লোকজন তাকে এখানে বসিয়ে রেখেছে। চয়নের বাইরে বন্ধুদের সাথে গল্প করছিল, তাদের বিদায় দিয়ে ঘরে আসে। ধীরে ধীরে খাটের কাছে বসে। মেহেরের হৃদয়ে অন্যরকম অনুভূতি দেখা দিচ্ছে। ধীরে ধীরে চয়ন তার হাত মেহেরের হাতের উপর রাখে। মেহের কিছুটা কেঁপে ওঠে। চয়ন হাতটা শক্ত করে ধরে। মেহের চয়নের দিকে তাকায়। চয়ন বলে, আমি খুব একা মেহের। এই একাকী জীবনে তোমাকে প্রথম দেখায় ভালো লেগে গেছে। সেই ভালো লাগা থেকে তোমার সাথে পথ চলা। আমি সব কিছু মেনে নিতে পারবো, কিন্তু ধোঁকা নয়। মেহের কিছুটা সংকোচ নিয়ে বলে, চিন্তা করো না, আমি তোমাকে কখনোই ধোঁকা দেবো না চয়ন। জানি, বিশ্বাস করি, তবুও বলছি, কারণ আমি জীবনে খুব বাজে অভিজ্ঞতার সামনে দিয়ে গেছি। মানে? চয়ন মেহেরের কোলের উপর মাথা রেখে কোমর জড়িয়ে বলে, তারপর বলো। জানো মেহের, আমার বাবা আমার মাকে খুব ভালোবাসতো। তাদের মাঝে এত ভালোবাসা ছিল যে কেউ দেখলে বলতো তারা দুজনে সুখী, দুজন দুজনকে পেয়ে ধন্য। কিন্তু? মেয়ের চয়নের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কিন্তু? তাদের সুখ বেশি দিন টেকে নেই, শেষ হয়ে গেছে। আমার মা কীভাবে যেন বদলে গেল। যে মায়ের পৃথিবী বাবা ছিল, সেই পৃথিবীতে অন্য কেউ জায়গা করে নিয়েছিল। আমার বাবা এসব সহ্য করতে না পেরে মাকে এবং নিজেকে শেষ করে দেয়। মেহের ধীরে ধীরে চয়ন তার ছোটোবেলায় একা বড় হওয়া মন খারাপের দিনগুলো বলতে থাকে। মেহের গভীর মনোযোগ দিয়ে শুনে অবশেষে বলে, আমি তোমাকে ভালোবাসি চয়ন। তোমার যদি কখনো আমাদের ভালোবাসার মাঝে ফাটল ধরছে, তবে শুরুতেই সবটা ঠিক করে নিও। বিশ্বাস করো, তুমি যত্ন করে রেখে দিলে আমি সারা জীবন থেকে যাব। চয়ন খুশি হয়, মুচকি হেসে, একই কথা আমার। তোমার যদি আমার প্রতি কোনো অভিযোগ থাকে, সেটা সাথে সাথেই করবে।
আমি নিজেকে শুধরে নেব, কিন্তু আমার পরিবর্তে অন্য কাউকে জীবনে জায়গা দেওয়া আমি মানতে পারবো না। এই কথাটা মনে রাখো। আচ্ছা, মনে থাকবে। চয়ন উঠে বসে, ধীরে ধীরে মুখটা মেহেরের কানের কাছে নিয়ে স্লো ভয়েসে বলে, ভালোবাসি বউ। মেহের চোখ বন্ধ করে নেয়। চয়ন ধীরে ধীরে মেহের তার ভালোবাসার চাদরে জড়িয়ে নেয়। বিবাহিত জীবনে 1 মাস চলে। মেহেরকে নিয়ে চয়ন একটা পার্কে ঘুরতে এসেছে। দুজনে আইসক্রিম খাচ্ছিল আর গল্প করছিল। মেহের চয়নকে বলে, বিয়ের প্রথম প্রথম তুমি যে ভালোবাসা দেখাচ্ছ সেটা সবসময় থাকবে তো? চয়ন স্লান হাসে, বলে, ভালোবাসা থাকবে, তবে ভবিষ্যতে দেখা যাবে। সন্তানের চিন্তা, পরিবারের চিন্তায় এসব করতে করতে কেরিয়ারে বসে ফোকাস দিয়ে ফেলায় এমনভাবে তোমাকে সময় দেওয়া হবে না। সাংসারিক জীবনে অশান্তির মূল কারণ এটা আমি আমার দিক দিয়ে সব সময় বের করার চেষ্টা করবো, আর তোমার কাজ হলো আমাকে বোঝা। মেহের চয়নের হাত ধরে জড়িয়ে ধরে বলে, 1 মাস ধরে সাংসারিক জীবন, স্বামী স্ত্রী কী করা উচিত কী নয়, কিভাবে কী করতে, এসব শিখিয়ে গেলে আর কত শেখাবো। যতটা শেখানো হলে মনে হবে সাকসেস, ততটা শেখাবে। মেয়ের হেসে দেয়। দুজনে দিনটাকে নানাভাবে উপভোগ করে। দেখতে দেখতে 4 মাস কেটে যায়। এইভাবে 4 মাসে মেহের গ্রামে দুবার বাবার কাছে গেছে, তবে বাবা তার কাছে বেশ কয়েকবার এখানে এসেছে। দিনগুলো স্বপ্নের মতো কেটেছিল। সুন্দর, স্নিগ্ধ চয়নের মতো একজন জীবনসঙ্গী পেয়ে মেহের খুব খুশি। সেদিন রাতে বেশ মনমরা হয়ে চয়ন বাড়ি ফিরে। চয়নকে মনমরা দেখে মেহের বলে, কি হয়েছে, মন খারাপ? আমি কিছু করেছি? চয়ন স্লান হেসে মেহেরের কপালে চুমু খায়, তারপর বলে, না, আমার এত ভালো বউ কী করবে? কিছুই করেনি, তাহলে মন খারাপ কেন? তেমন কিছু না। কিছু তো হয়েছে, সেটা বলো। বলবে না? তুমি তো বলো স্বামী স্ত্রীর মাঝে কোনো গোপনতা কথা থাকতে পারে না। আসলে অফিসে একটু ঝামেলা হয়েছে, কয়েক লাখ টাকার গন্ডগোল, সেটা আমি আমার সেক্টরে। কিভাবে কী হলো জানি না, তবে এখন বস টাকাগুলো আমার কাছে ফেরত চাইছে, মানে আমাকেই দিতে হবে। এটা বলে চয়ন বিছানার উপর বসে। মেহের ভয়ে ভয়ে বলে, কত টাকা? 30 লাখ টাকা। চয়ন নরম গলায় বলে। মেহের বেশ অবাক হয়। চয়ন বলে, আমার কাছে 15 লাখ টাকার মতো আছে, আর 5 লাখ টাকা ম্যানেজ করতে পারবো, কিন্তু বাকি 10 লাখ? চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে? এখন শুধু এই ফ্ল্যাটটা আছে আমাদের, এটা বিক্রি করে দিলে তো আমাদের নিজেদের বলতে আর কোনো ঘর থাকবে না। চয়ন চিন্তিত মুখ দেখে মেহের বেশ ভেঙে পড়ে। সে চয়নকে শান্ত করতে গিয়ে বলে, এভাবে কয়টা দিন কেটে যায়। চয়ন সারাদিন টাকার চিন্তা করতে থাকে। সবশেষে ফ্ল্যাটের কাগজ জমা রেখে ব্যাংকে লোন নেওয়ার সিদ্ধান্ত নেয়। চয়ন ফ্ল্যাটের কাগজ নিয়ে বের হবে, সেই সময় দরজা খুলে দেখে মেহেরের বাবা এসেছে। চয়ন তাকে দেখে কুশল বিনিময় করে বলে, বাবা, আপনি যে আসবেন আমাকে বলতেন, আমি গিয়ে এগিয়ে নিয়ে আসতাম। বাবা খুশি হয়ে বলে, সবসময় তো তুমি নিয়ে আসো, আজ না হয় একা এলাম। আসুন, ভেতরে আসুন, পথে কোনো সমস্যা হয়নি তো? না। মেহের বের হয়ে বাবাকে দেখে খুশি হয়। মেহের বলে, বাবা তুমি এসেছো? হ্যাঁ, তোদের এত বড় বিপদ, আমি না আসে পারি? চয়ন বুঝতে না পেরে বলে, মানে? চয়ন মেহেরের দিকে তাকায়। মেহের ভয়ে ভয়ে বলে, আমি বাবাকে সবটা বলে দিয়েছি। কাজটা ঠিক করুনি। বাবা শুধু শুধু এখন চিন্তা করবেন না। বাবা চয়নের মাথায় হাত দিয়ে বলে, তোমাকে আমি যতই দেখি ততই মুগ্ধ হই। যাই হোক, আমি চিন্তা করব না, বরং চিন্তা দূর করতে আসছি। মেহের অবাক হয়ে, মানে? বাবা ব্যাগ থেকে 10 লাখ টাকা বের করে চয়নকে এগিয়ে দেয়। চয়ন অবাক হয়ে বলে, এত টাকা? বাবা স্ল্যান করতে বলে, গ্রামের ফসলি জমি বিক্রি করে দিয়েছি, শুধু শুধু পড়েছিল। তাছাড়া সব তো মেহেরের, তাই মেহেরের বিপদে কাজে লাগাবো না তো কখন লাগাবো? চয়ন আমতা আমতা করে বলে, কিন্তু বাবা বলে, আমি জানি তুমি নিতে চাইবে না, তবে আমি কোনো বাহানা শুনবো না। এই সব কিছু মেহেরের, আমি মেহেরকে দিয়ে দিচ্ছি, আমি, এটা তোমাকে নিতেই হবে। চয়ন মেহেরের দিকে তাকায়। মেহের চয়নকে ভরসা দিয়ে বলে, বাবা তো ভালোর জন্যই নিয়ে এসেছে, তুমি এই বিপদের সময় প্লিজ সংকোচ করো না। চয়ন বেশ কিছুক্ষণ ভাবতে থাকে। বাবা এবং মেহের তাকে অনেক বোঝায়। অবশেষে চয়ন টাকাগুলো নেয়, তবে শর্ত হলো এখান থেকে সবসময় বাবাকে তার থেকে খরচ নিতে হবে। তার থাকার, যদিও বাবাকে এখানে থাকার অফার করেছিল, কিন্তু তিনি থাকবেন না। তার এক কথা, যেখানে আমার স্ত্রীর অনেক স্মৃতি জড়িয়েছে, বেঁচে থাকতে তাকে অনেক অবহেলা করেছি, এখন না হয় তাকে ভালোবেসে তার কাছে থেকে যাই। ওখানে থাকলে মনে হবে তার সাথেই আছি। বাবার এই অনুভূতিকে আঘাত করেনি চয়ন, সেটা উপরোক্ত শর্ত দিল। আর চয়ন এবং মেহেরের বিবাহিত 1 বছর পূর্ণ হয়েছে। চয়ন মেহেরকে সারপ্রাইজ দিতে কিছু উপহার কিনেছিল। উপহার নিয়ে বাইরে আসতে তার পৃথিবী থমকে যায়। চয়নের মনে হলো তার বুকে কেউ হাতুড়ি দিয়ে আঘাত করেছে, এমন অনুভূতি হচ্ছে চয়নের। চয়ন বিছানায় মনমরা হয়ে শুয়ে আছে। মেহের হাতে করে ফুল নিয়ে এসে বলে, এইগুলো তুমি কার জন্য নিয়ে এসেছো? চয়ন জবাব দেয় না। জবাব না পেয়ে মেহের বলে, আমার জন্য নিয়ে আসলে ওখানে সোফায় ফেলে রেখেছো কেন গো? চয়ন উঠে বসে শান্ত গলায় বলে, আজ কোথায় গিয়েছিলে? মেয়ের অবাক হয়, আমি কোথায় যাব? কোথাও যাওনি? না তো। চয়ন মেহেরের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখ দেখে মনে হচ্ছে সত্যি বলছে। কি নিখুঁত অভিনয়! অথচ চয়ন নিজ চোখে মেহেরকে একটা ছেলের কাঁধে হাত
মাথায় রেখে রিস্কায় যেতে দেখেছে। চয়ন নিজেকে সামলে বলে, আমার তরফ থেকে কোনো ভুল হয়েছে মেহের? মেহের চয়নের কপালে হাত দেয়, তারপর বলে, তোমার শরীর খারাপ নাকি? এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। চয়ন মেহেরকে জড়িয়ে ধরে তারপর বলে, মনে কিছু থেকে থাকলে আমাকে জানাতে পারো, কিন্তু মিথ্যে বলো না। তোমার কি হয়েছে বলো তো? কী সব বলছো? চয়ন আর মিথ্যে নিতে পারছে না, মেহেরকে ছেড়ে ঘর থেকে চলে যায়। মেহের চয়নের হাবভাব বুঝে না। আজ তাদের বিবাহবার্ষিক, চয়নের সাথে একান্ত সময় কাটাতে চেয়েছিল মেহের, কিন্তু চয়ন কেমন ব্যবহার করছে। মেহের চয়নের জন্য সুন্দর করে শাড়ি পরে সাজে, চয়নকে জড়িয়ে ধরে তার সাথে ভালোবাসার কথা বলে। সব কিছু চয়নের মাথার উপর দিয়ে যায়। তার চোখে বারবার তখনকার ঘটনা চলছে। সে বুঝতে পারছে না কি হয়েছে, কেন হয়েছে। কয়েকদিন ধরে এই ঘটনা চয়নের মাথায় ঝেঁকে বসে। সে নিজেকে সামলাতে পারছে না, মাথা থেকে চেয়েও সেই ঘটনা বের করতে পারছে না। এমন সময় চয়নের কাছে একটা মেসেজ আসে। চয়ন রাগ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মেসেজে বলা হয়েছে, আপনার স্ত্রীর অপকর্ম দেখতে চাইলে উপরোক্ত ঠিকানায় চলে আসুন। ঠিকানা দেখে চয়ন হকচকিয়ে যায়। তাও ঠান্ডা মাথায় মেহেরকে ফোন দেয়। মেয়ের ফোন তোলে না। চয়ন ফোন রেখে সেই ঠিকানা যায়। এটি একটি হোটেল। নির্দিষ্ট রুমের সামনে গিয়ে থেমে যায় চয়ন। ভেতর থেকে কথার শব্দ পাচ্ছে, কিছু দেখতে পাচ্ছে না ঠিক। সেই সময় দরজা খোলার শব্দ পায় চয়ন। চয়ন লুকিয়ে পড়ে হোটেলের রুম থেকে। মেহের এবং একটি ছেলের ঘনিষ্ঠ অবস্থায় বের হয়। চয়ন দৃশ্যটা দেখে চোখ বন্ধ করে নেয়। মেহের চলে যেতে চয়ন দরজা দিয়ে ভেতরে তাকায়। রুমটার অবস্থা দেখলে যে কেউ বলে দেবে এতক্ষণ কী চলছিল। চয়ন রেগে যায়, প্রচণ্ড রাগ ধরে তার। তার বাবার মতো তাকে ঠকানো হয়েছে, তার ভালোবাসার সাথে প্রতারণা করা হয়েছে। চয়ন রেগেমেগে বাসায় ফিরে এসে দেখে তার ফেরার পূর্বে মেহের এসে গেছে। চয়নকে দেখে মেহের এগিয়ে আসতে চয়ন তার গালে থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, কিসের অভাব রেখেছি তোকে যে তুই অন্য কারোর সাথে মিশছিস? মেয়ের হতভম্ব হয়ে বলে, তুমি আমায় মারলে? একজন স্বামী যখন জানতে পারে তার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে, তখন সেই স্ত্রীকে না মেরে আদর করা উচিত। চয়ন, এসব কী বলছো? চয়ন আবার একটা বসিয়ে দেয়। দুজনের মাঝে তর্ক বিতর্ক শুরু করে দেয়। মেয়ের সব কিছু অস্বীকার করছে। চয়ন মেয়েরকে এই মিথ্যে নিতে পারছে না, কিছুতেই নিতে পারছে না। চয়ন বিছানার উপর গিয়ে শুয়ে পড়ে, চোখে অশ্রু, মনে অশান্তি। চয়ন মনে মনে শুধু বলছে, আমার সাথে এমন কেন? কী দোষ করেছি আমি? বেশ কিছুক্ষণ পর মেহের ভয়ে ভয়ে চয়নের কাছে আসে। আলতো করে মাথায় হাত বুলিয়ে রাখে। মেহেরের স্পর্শ বুঝতে পারে চয়ন, তবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। মেহের চয়নের কপালে চুমু খেয়ে বলে, বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাচ্ছি না। আমার জীবনে প্রথম এবং শেষ পুরুষ তুমি চয়ন, শুধু তুমি। চয়ন নিজেকে ধরে রাখতে পারে না। মেহেরের কোলে মাথা রেখে তার কোমর জড়িয়ে ধরে বলে, আমাকে ঠকিও না, যা হয়েছে ভুলে যাও। আমি আবার আমার কাছে ফিরে আসো মেহের। আমি তোমাকে ছাড়া বাঁচব না, তুমি আমার হয়ে যাও। আমি জানি না তুমি আমাকে কেন ভুল বুঝছো, যাই হোক, আমি ধরে নিলাম তোমার ধারণা ঠিক। আচ্ছা, কথা দিচ্ছি এমন হবে না, তাও আমাকে অবহেলা করো না। দুজন দুজনকে পরম ভালোবাসায় জড়িয়ে নেয়। চয়ন সব ভুলে মেহেরের সাথে কাটাতে চায়। চয়ন মেহেরকে নিয়ে পার্কে ঘুরতে বেরোয়। একান্ত সময় কাটাচ্ছে দুজন। চয়নের ধারণা মেহেরও তো তার থেকে সময় পাচ্ছে না, ভালোবাসার অভাব বোধ করছে, সেজন্য তাই এমন করছে। সেজন্য চয়ন তাকে সময় দিচ্ছে। চয়নের মেহেরের সাথে গল্প করছিল, মেহের তার সাথে দুষ্টুমি করছিল। সব সুন্দর ছিল। সেই সময় তিক্ততা ভরিয়ে তুলতে আবার মেসেজ চলে এসলো। সেখানে লেখা ছিল, আপনার স্ত্রী অভিনয় করছে। বাঁধন ভেঙে যে পাখি একবার অন্যর খাঁচায় বন্দি হয় সে কখনো ফেরত আসে না চয়ন, কথাটা মাথায় রাখুন। চয়ন মেহেরের দিকে তাকায়। মেহের তার কাঁধে মাথা রেখে বসে আছে। মেহের দেখে মনে হচ্ছে তিক্ততা খুন করে চয়ন ফোনটা বন্ধ করে দেয়। মেহেরের কপালে চুমুকে তারপর বলে, মেহের, আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। মেহের চয়নকে শক্ত করে ধরে, তুমি আমার সব, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না, কখনো না। চয়ন খুশি হয়, হাসি খুশি তাদের জীবন কাটে। এভাবে বেশ কয়েকটা দিন খুব সুন্দর কাটে। চয়ন ওইসব ঘটনা ভুলে গেছে। একদিন বিকেলে চয়ন বাড়ি ফিরে। দরজায় হাত দিতে বুঝে যায় খোলা। চয়ন দরজা খুলে ভেতরে আসে। বেডরুমে এসে থমকে দাঁড়ায়। মেহের সেই ছেলেটার সাথে শুয়ে আছে। চয়ন গায়ের সমস্ত শক্তি দরজায় লাথি মারে। মেহের এবং ছেলেটা জেগে যায়। মেহের বলে, তুমি তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? চয়ন রেগে মেগে মেহেরের দিকে তাকিয়ে থাকে। মেহের গায়ের শক্তি দিয়ে মেহেরের গলা চেপে ধরে। মেহের কোনো মতে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ছেলেটা আগেই চলে গেছে। মেহের পালিয়ে গেলে চয়ন সেখানে বসে পড়ে। সে বুঝে গেছে মেয়ের সারা জীবনের জন্য তাকে ধোঁকা দিয়ে চলে গেছে, সে আর ফিরে আসবে না। তার আধ ঘন্টা পর চয়নের ধারণা ভুল প্রমাণ করে মেহের আসে। মেহেরকে দেখে চয়ন রেগে যায়। চিৎকার করে বলে, তুই কোন সাহসে আমায় ফেরত আসলি, নষ্টা মেয়ে, চরিত্রহীন, বলে দুটো থাপ্পড় লাগিয়ে দেয়। মেয়ের অবাক হয়, বলে, কী বলছো তুমি এসব? তুমি কখন আসলে বাড়ি?
মেহের, চয়ন চুপ। মেহেরকে চুল ধরে বলে, নাটক করছিস? তখন তো খুব পালিয়ে গেলি, ভালোই করেছিলি তো, তো আবার ফেরত আসলি কেন? মেয়ের ব্যথায় ছটপট করছে, কান্না করে দেয়। তারপর বলে, তোমার কি হয়েছে, কি বলছো? আমি তো বাজারে গিয়েছিলাম সেই 3 ঘন্টা আগে, মাত্র আসলাম, তো তোমাকে কিভাবে দেখবো? চয়ন মেহেরকে একটি লাথি দেয়। তারপর বলে, নাটক করছিস? আমাকে পাগল প্রমাণ করাতে চাস? আমি নিজের চোখে যা দেখেছি তা মিথ্যে। মেহের জবাব দেয় না। চয়ন বলে, মেহেরের নোংরামি বলে যায়। মেহের শুধু অবাক হয়ে তা শোনে। চয়ন রেগে মেগে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মেহের পাশের ঘরে গিয়ে তার বাবাকে ফোন দেয়। তারপর বলে, বাবা, আমার মনে হয় চয়ন সত্যি বলছে। হয়তো আমি তার কথা মিথ্যে মনে করে ভুল করছি, যার ফল আমার সংসারটা শেষ হওয়ার পথে। বাবা, কিছু করো। এটা বলে মেহের সেখানে বসে হাউমাউ করে কান্না করে দেয়। রাতে চয়ন বের হয়ে মেহেরকে বলে দেয় মেহেরকে ডিভোর্স দেবে। মেহের বলে, আমাকে একটু সময় দাও, আমি নিশ্চিত হয়ে তোমার সামনে সবটা বলবো, তাহলে তুমি বুঝে যাবে আমি কোনো ভুল করিনি। চয়ন বলে, তোর নষ্টামির নিশ্চয়তা লাগবে না আমার, তুই কাল চলে যাবি, সময় মতো ডিভোর্স পাবি। মেহের চয়নকে বোঝাতে যায়। ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে। চয়ন গিয়ে দরজা খুলে দেখে সেই ছেলেটা। চয়ন রেগেমেগে বলে, তুই? মেহের বলে, কে? চয়ন কিছু বলার আগে ছেলেটা বলে, মেহের, এটা কি বলছো? তুমি আমাকে আসতে বললে, আর এখন বলো আমি কে? মেহের অবাক হয়ে বলে, কী সব বলছেন আপনি? ছেলেটা মেহেরকে গিয়ে জড়িয়ে ধরে। মেয়ের ধাক্কা দিতে যায়, সে শক্ত করে জড়িয়ে ধরে। চয়ন শুধু এক দৃষ্টিতে তাকায়। মেয়ের ছেলেটাকে তাড়ানোর চেষ্টা করছে। ছেলেটা তাকে ভালোবাসার কথা বলছে, তার সাথে মেহেরকে আসতে বলছে। ছেলেটা মেহেরকে নিতে আসছে। সব কিছু চয়ন শুনে যাচ্ছে। হঠাৎ চয়ন একটা ছুরি হাতে তুলে নেয়, খুব নির্দয়ভাবে ছেলেটিকে মারে। হঠাৎ আক্রমণ করায় ছেলেটি বুঝে উঠতে পারেনি। মেয়ের অবাক হয়ে চয়নের এই ভিন্ন রূপ। চয়ন ছেলেটাকে জানে মেরে মেহেরের দিকে তাকায়। তারপর বলে, আমার ভালোবাসায় কোনো খাত না থাকার পরেও তুই আমাকে ঠকালি, এবার তার দাম দে। মেয়ের অবাক হয়ে চয়নের দিকে তাকায়। চয়ন মেহেরকে কিছু বলার সুযোগ না দিয়ে তার গলায় বসিয়ে দেয়। তারপর তাকে মেরে দেয়। মেহেরকে মেরে চয়ন তার পাশে বসে কান্না করে পাগলের মতো বিলাপ করতে থাকে। মেহেরকে বুকে জড়িয়ে নিয়ে বলে, আমার ভালোবাসা, আমার ভালোবাসা। খুনের অপরাধে চয়নকে থানায় নেওয়া হয়, আদালতে তোলা হয়, তার ফাঁসির রায় হয়। শেষবারের জন্য চয়নের সাথে দেখা করতে নূরজাহান আসে। চাদর মুখ থেকে সরাতে চয়নের পৃথিবী থমকে যায়, কারণ তার সামনে হুবহু মেহেরের মতো দেখতে একজন দাঁড়িয়ে আছে। কিন্তু কিভাবে? মেহেরকে তো সে মেরে ফেলেছে। চয়ন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কে? নূরজাহান, আমার নাম নূরজাহান। চয়ন হতভম্ব হয়ে যায়। নূরজাহান বলে, যে জিনিস আমি যে অপরাধে পাইনি, সেই জিনিস একই অপরাধে অপরাধী হয়ে অন্য কেউ পাবে, এই জিনিসটা আমার পছন্দ হয়নি। সেখান থেকে মনে হিংসা জন্ম নিয়েছে। আর হিংসা, ধ্বংস, এর জন্য কি শুধু আমিই দায়ী? চয়ন নূরজাহানের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। নূরজাহান বলে, আমি চাইনি মেহের মারা যাক, আমি শুধু তার সুখটা সহ্য করতে পারিনি। মেয়ে হওয়ার অপরাধে বাবা আমার সাথে যে ব্যবহার করতো তা তার সাথে করেনি। মেহের বাবার কাছে ঘেঁষতে পারত, চঞ্চল ছিল, আমি শান্ত ছিলাম, এটা কি আমার অপরাধ? একজন সন্তান শান্ত, ধমকের ভয় পেয়ে চুপ করে গেলেও তাকে সারা জীবন চুপ করে রাখা হয়, অপছন্দ করা হয়, এটা কি একজন বাবার ধর্ম? চয়ন জবাব দেয় না, শুধু নূরজাহানের কথার অর্থ বোঝার চেষ্টা করে। নূরজাহান বলে, মেয়ে হয়ে যে সুখে আমি পাইনি, সেই সুখ মেহের পাচ্ছিল। আমরা যমজ হওয়ার পরেও আমাদের ভাগ্যের এত পরিবর্তন। এই পার্থক্য একটা অংশ আমার বাবার তৈরি করেছে, আর আমি শুধু আমার মনে নেওয়া হিংসেটাকে আটকাইনি, তাকে বাড়তে দিয়েছি। আমি চেয়েছিলাম মেয়ের একই যন্ত্রণা পাক যেটা আমি পেয়েছি, তবে ওর মৃত্যুটা চাইনি। চয়ন স্পষ্ট সুরে বলে, আমার মেহের পবিত্র ছিল, স্নিগ্ধ ছিল, তার মাঝে কোনো পাপ ছিল না। নূরজাহান জবাব না দিয়ে বলে, আমি বড্ড স্বার্থপর, তবে এমন ছিলাম না, হয়ে গেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সত্যি সবাইকে বলতে পারবো না, তাই তোমার ফাঁসিটা জরুরি। তবে আমি চাই তুমি যাকে এত ভালোবাসলে তার সম্পর্কে ভুল ধারণা নিয়ে মারা যাও। তাই তোমার সামনে এলাম, ভালোবাসার যন্ত্রণা খুব কষ্টের। আমি চাইনি নিজের ভালোবাসার প্রতি এই ভ্রান্ত ধারণা নিয়ে তুমি চলে যাও, তাই এলাম, পারলে ক্ষমা করে দিও। আমার জীবনটা এভাবেই রয়ে গেছে, যে আমি চেয়েও ভালো মানুষ হতে পারিনি। এটা বলে নূরজাহান চাদর দিয়ে মুখ ঢেকে চলে যায়। চয়ন সেখানে বসে চোখ বন্ধ করে নেয়। তার পৃথিবী বদলে গেছে। নূরজাহান তার মুখোমুখি হওয়ার, তার পৃথিবী বদলে গেছে, অতীত। নূরজাহান ঘুমন্ত রতনের দিকে তাকিয়ে চোখ বন্ধ করেন। তারপর বলে, অনেক হয়েছে, আর নয়, এবার আমি নই। যারা আমাকে কষ্ট দিয়েছে তারা শাস্তি পাবে। এটা বলে বালিশ থেকে হাত তুলে নেয়, বালিশটা রতনের মুখে চেপে ধরে। রতন ছটপট করতে থাকে, নূরজাহানকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আর নূরজাহানের মনে অনেক শক্তি দেখা দিয়েছে, এত শক্তি সে কোথায় পেল জানা নেই।
রতনের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর নূরজাহান রতনের মুখে বালিশ চাপা দিয়ে ধরে। অবশেষে বালিশ ফেলে রতনের মুখের দিকে তাকায়। তারপর বলে, সারা জীবন আমার মা বাবার অত্যাচার সহ্য করে গেছে, বিনিময়ে কিছুই পায়নি। মৃত্যুর সময় আমাকে দেখতে চেয়েছিল, কিন্তু আমার পাষণ্ড বাবা তার শেষ ইচ্ছেটাও পূরণ করতে দেয়নি। আমি সারা জীবন ধুকে ধুকে মরতে চাই না রতন। আমার ভালোবাসার ঘর তোমার বদলে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে, একটু একটু করে শেষ। নূরজাহান ধীরে ধীরে উঠে ব্যাগে কিছু জামাকাপড় নিয়ে বের হয়। নূরজাহান প্রথমে তার বাবার কাছে আসে, তার কাছে আশ্রয় চায়। নূরজাহানের বাবা বলে, এটাই শেষ সুযোগ, আমাকে মেয়ে হিসাবে মেনে নিয়ে জায়গা দাও, নয়তো। বাবা কঠিন বলে, নয়তো কি কী করবি? আমার সম্মান নষ্ট করছিস, তাতে হয়নি? তুমি জায়গা না দিলে আমি আমাদের মাঝে সব সম্পর্ক ভুলে যাব। এটা ভালো, এখন আমার ঘরে বিয়ের বয়সী মেয়ে রয়েছে, তোকে ঘরে তুললে কলঙ্কিত মেয়ের বোনকে কেউ বিয়ে করতে চাইবে না, সেটা আমি চাই না। নূরজাহান বাবার দিকে একবার তাকিয়ে চলে যায়। শহরে এসে ধান্দা শুরু করে। জীবনে চলার জন্য টাকা দরকার, তার মতো সাধারণ মানুষের টাকা ইনকাম করার জন্য ধান্দাই অবলম্বন। নূরজাহানের মেহেরের সব খবর রাখতো, তাই খুব সহজে জানতে পারে মেহের একটা ছেলেকে ভালোবাসে। তার বাবা সব মেনে নেয়, তাদের বিয়ে দিচ্ছে। মেহেরের প্রতি হিংসা সেখান থেকে বাড়তে শুরু করে নূরজাহান। নূরজাহান বলে, ছোটোবেলা থেকে বাবার সব ভালোবাসা পেলি, আজ বাবা তোর প্রেমও মেনে নিল, অথচ আমার প্রেম মানেনি। তখন তো রতন খারাপ ছিল না, তাও মানেনি, বরং একটা বয়স্ক লোকের সাথে বিয়ে ঠিক করছিল। বাবার ভালোবাসায় এত ভেদাভেদ কেন মেহের? দ্বিতীয়বার যখন নূরজাহান শুনতে চাইল চয়নের সমস্যার জন্য বাবা সম্পত্তি বিক্রি করে টাকা দিচ্ছে, তখন নূরজাহানের ভিতরে পশুটা আবার জ্বলতে শুরু করো। নূরজাহান ভাবে, তখন রতনকে ব্যবসা করতে কিছু টাকা দিলে তো রতন এসব করতো না। মেহের সুখে আছে, কিন্তু নূরজাহান সুখে নেই। বাবা মেহেরের সুখে খুশি। সব কিছু মিলিয়ে নূরজাহান তার ভেতরের পশুটাকে জাগিয়ে তুলে। তাকে বলতো, আমি এত কষ্টে আছি, আমি মেহেরকে সুখ সহ্য করতে পারছি না, আমি তার সুখ কেড়ে নিতে চাই। সেখান থেকে সব কিছু শুরু, ইচ্ছে করে চয়নের মুখোমুখি হওয়া, চয়নকে মেসেজ দেওয়া। মেহেরের পাশের ফ্ল্যাটের ভাব্বিকে চাবি দিয়ে বাজারে গেলে নূরজাহান খুব সহজে মেহের সেজে চাবি নিয়ে ফ্ল্যাটে ঢুকে। সব কিছু নূরজাহানের ইচ্ছাকৃতভাবে হয়েছে, যাতে চয়ন আর মেহেরের দাম্পত্য ঝামেলা হয়। বর্তমান নূরজাহান খোলা আকাশের নিচে বসে আছে, আকাশের দিকে তাকিয়ে বলে, প্রত্যেকটা মানুষের একটি ভালো এবং একটি খারাপ দিক থাকে, কেউ পুরোপুরি ভালো বা খারাপ নয়। তবে মানুষের নিজের মধ্যে কোনটি দিক বেশি প্রয়োগ করবে সেটা নির্ভর করে সে ভালো নাকি খারাপ। আমি আমার মধ্যে খারাপ দিকটাই বেছে নিলাম, পারলে ক্ষমা করিস মেহের। এই খারাপ মানুষটাকে পারলে তার ভালোটা দিয়ে তোর মুখ সুখটা সহ্য করতো। এটা বলে নূরজাহান অনুভব করে তার চোখে পানি, সে হাত দিয়ে মুছে ফেলে। অন্যদিকে নির্ধারিত সময়ে চয়নের ফাঁসি চলে যায়। চয়ন চলে যায় না ফেরার দেশে। সবার কাছে চয়ন দোষী, মেহের চরিত্রহীন। কেউ জানে না এই গল্পে না ছিল চয়ন, না ছিল মেহের। এই গল্পটা নূরজাহানের। পরিশেষে ছোটবেলায় মায়ের পরকীয়া, বাবার আত্মহনন চোখের সামনে দেখে বড় হওয়া চয়নের পক্ষে নিজের স্ত্রী অন্য কারোর সাথে মেনে নেওয়া সম্ভব ছিল না। সে পারেনি ঠান্ডা মাথায় সব ভাবতে। মেহের তো ভুল করেছিল, তার চয়ন নিজের বোনের কথা জানানো উচিত ছিল, কিন্তু জানায়নি। এটাই তার এরূপ পরিণতির জানি। অন্যদিকে বাবা প্রায় পাগল, প্রায় নূরজাহান তাকে এসে সবটা জানিয়েছে। সে এখন নিজের ভুল বুঝতে পেরেছে, তবে দেরিতে। বাবা সেই সময় ভুল বুঝতে পেরেছে যখন তার এক মেয়ে চলে গেল না ফেরার দেশে। অন্য মেয়ে ভুল পথে পা বাড়িয়েছে। বাবার মধ্যে এখন কি হচ্ছে একমাত্র সেটা সেই জানে। তার স্মৃতি শুধু সেই ভাবতে পারে, যখন নূরজাহান তার মায়ের লাশ দেখতে চাইছিল, তার পায়ে পড়ছিল, কিন্তু সেই এত নির্দয় ছিল যে নূরজাহানকে তার মাকে শেষ দেখা দেখতে দেয়নি। বাবার ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে পুরোপুরি। এই গল্পটা নূরজাহানের, সেজন্য সে খারাপ হয়েও মাপ পেয়ে গেল, কারণ তার গল্পে সেই রানী। এই জন্য এই গল্পটা নূরজাহানের সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।